নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মীকে স্টেফনি দিদি জিজ্ঞাসা করে যে কোনো কিছু ক্লু কি পেয়েছে। তখন শুভলক্ষ্মী বলে যে এত সহজে কি আমি কিছু না নিয়ে ফিরবো, এটা কি করে হয় বলো তো স্টেফনি দিদি। এরপর স্টেফনি দিদিকে শুভলক্ষ্মী সব বিষয়টা ঘুরে জানায়, বলে যে ল্যাপটপটা যেহেতু এখনও খোলা ছিল তাই আমি কোনোভাবে আদ্রিতের যে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা ছিল সেটা বের করে নিই, আর সেখানে প্রেসক্রিপশনও দেওয়া ছিল। আর এই সুযোগে শুভলক্ষ্মী কিন্তু ছবিটা তুলে ফেলে তার ফোন দিয়ে। এরপর এইদিকে শুভলক্ষ্মী স্টেফনি দিদিকে বলে, জানো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর তোমার জন্যই আমি কেশবকে দেখতে পেরেছি। এরপর স্টেফনি দিদি বলে, আচ্ছা ঠিক আছে, ওই বাড়িতে আমি যখন যাব আমি সবসময় একটা ভিডিও কল করব, আর তুমি না হয় কেশবকে দেখে নিও। তখন শুভলক্ষ্মী বলে যে না না, এটা কি করে সম্ভব হবে বলো তো, আর রোজ রোজ তো এটা সম্ভবও নয়। কিন্তু আমি বা আর কতদিন এভাবে থাকতে পারবো বলো তো? একটা ছেলে তার মা ছাড়া থাকবে, আর আমি মা হয়ে সেটা কি করে মেনে নিতে পারি? আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। এদিকে স্টেফনি দিদি বলে, আচ্ছা শুভস, তুমি কি ওই প্রেসক্রিপশনটা দেখেছো, মানে কোনো কিছু কি বুঝতে পেরেছো? তখন শুভলক্ষ্মী বলে যে না, সেটা তো দেখিনি। এরপর ফোনের মধ্যে সেই প্রেসক্রিপশনটা দেখে, আর দেখে শুভ একটা বোর্ডের মধ্যে সেই প্রেসক্রিপশনের নোটসগুলো কী কী সেগুলো সে মেনশন করতে লাগে। বলে যে এখানে তো লেখা আছে যে আদির সঙ্গে আর মোহনার যে যে পয়েন্টসগুলো দেওয়া, শুধু তো এখানে মোহনাকে নিয়ে, কিন্তু যেদিন এই ঘটনাটা ঘটেছে আদি বলেছে যে সেই নাকি কোনো কিছু মনেই করতে পারছে না। তার মানে আদি সত্যিই বলছিল, আর এই প্রেসক্রিপশনেও ঠিক তাই লেখা আছে, আদি সেই ঘটনাগুলো মনে করতে পারছে না। কিন্তু এইটা কি করে সম্ভব? মানে মানলাম যে আদ্রিতের তখন স্মৃতিশক্তি ছিল না, কিন্তু এইগুলো তো মনে থাকার কথা, কিন্তু ওর মনে নেই কি করে? আর এই ঘটনা যে আদৌ ঘটেছে সেটাই বা বুঝবো কি করে? তাহলে মোহনা তো সুস্থ ছিল, ওর তো সব কিছু সৎ জ্ঞান ছিল, তাহলে ও এই ভুলটা কি করে করতে পারতো? কারণ ও তো তখন জানতো না আদির পরিচয় কি, আর আদি কারোর হাজবেন্ডও হতে পারে। এইদিকে দেখা যায় বাড়িতে মোহনার জন্য ডোনা আর পূরবী খাবার নিয়ে আসে, আর ডোনা পূরবীকে বারবার বলে যে আচ্ছা তুমি কি বলতে চাইছো সেটা একবার বলেই দেখো না। আর মোহনাদি তো শুভলক্ষ্মী দিদির মতো নয়, মোহনাদি তো আমাদের মতো, আর নিশ্চয়ই তোমার হেল্পও করবে। এরপর পূরবী মোহনাকে আমতা আমতা করে বলে যে না, মানে আমি বলতে চাইছি, দেখো মোহনা, আসলে ওই তুলি, তুমি তো চেনো, নিশ্চয়ই শুনেছো, ওই তুলিরটা এখন অসুস্থ, ও তো এখন হসপিটালাইজ হয়ে আছে, আর আমার ছেলের সমিত সারাক্ষণ তো ওকে নিয়েই পড়ে থাকে। ওর সাথে থাকতে থাকতে আমার ছেলেটা যে অসুস্থ হয়ে পড়ছে সেটা ও বুঝতে পারছে না। তাই তোমার কাছে এমন কি কিছু আছে যে, মানে এরকম কিছু কি জানো, তুমি তো ডক্টর, যেন ওর থেকে আমরা ওকে দূরে সরিয়ে দিতে পারি? এরপর মোহনা বলে, আমি বুঝতে পেরেছি, তার মানে ওর অসুস্থতার কারণে যেন সমিত ওর থেকে দূরে হয়ে যায়, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর এই সমস্ত কথাই কিন্তু ঠাম্মি বাইরে থেকে শুনে নেয়। আর ডোনা এদিকে বলে যে দেখো, এই বাড়িতেও আমাদের কথা কিন্তু কেউ ভাবে না, তাই আমাদের তিনজনকে সবসময় একসাথেই থাকতে হবে, আর যা যা হেল্প করার একে অপরকে কিন্তু করতে হবে, আর তাতেই আমরা কিন্তু ভালো থাকবো। আর কখন কাকে বিপদে ফেলতে হবে সেটা নিয়েই আমরা ভাববো, আর আমরা মজা নেব। এই বলে তারা তিনজন হাসাহাসি করতে লাগে। এরপর তাড়াতাড়ি করে ঠাম্মি শুভকে ফোন করে বলে, দেখ শুভ, আমার মনে হয় তোর সন্দেহটাই ঠিক ছিল, কারণ আমি এখন মোহনার ঘরের পাশ দিয়েই গিয়েছিলাম, আর সেখানে পূরবী, ডোনা তারা তিনজনে ছিল, আর মোহনা কি সব বলছে জানিস? আর আমার না মোহনাকে সুবিধের মনে হচ্ছে না। মানে ধর, যে মেয়েটা নিজের সন্তানের লড়াইয়ের জন্য এত কিছু করলো, আর সে এখন দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে, হাসছে, এটা কি হয় বলতো? আমার না মেয়েটা সুবিধের লাগছে না। এরপর শুভলক্ষ্মী বলে, আচ্ছা ঠাম্মি, আমি সেটা পরে বুঝে নেব, আর আমি দেখছি কি করা যায়। কাল সকাল থেকে শুরু হবে আসল লড়াই। এরপর শুভলক্ষ্মী ঠাম্মিকে বলে, তুমি কিন্তু সাবধানে থেকো, আর হ্যাঁ, আমার সাথে যে তোমার যোগাযোগ রয়েছে সেটা কিন্তু কেউ জানতে না পারে, আর আমি যে এখানে রয়েছি সেটাও যেন কেউ না বোঝে। এরপর এইদিকে দেখা যায়
মোহনা আদ্রিতের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। আর তখন আয়না এসে বলে যে, তুমি এখানে কি করছো মোহনাদি? এরপর মোহনা বলে যে, না, মাথাটা একটু ধরেছিল তো, তাই ভাবলাম যে আদির কাছে হয়তো ওষুধ থাকবে, সেটা নিতেই আমি এসেছিলাম। এরপর আয়না বলে, বাড়িতে তো আরও অনেক লোক আছে, তুমি তো তাদের কাছেই যেতে পারতে, তাই না? আচ্ছা, তুমি ঘরে যাও, আমি তোমাকে মেডিসিন দিয়ে আসছি। এরপর এইদিকে মোহনা মনে মনে বলে, আজকে তুমি যত শুভলক্ষ্মীকে খোঁজার খোঁজে নাও, কিন্তু কাল থেকে হবে আসল নাটক, আর কাল থেকে শুধুমাত্র তুমি আমারই হবে আয়ান। পরের দিন সকালে সেবন্তী বলে, সকাল হতে না হতে কি একটা খবর শোনালি বলতো? মানে এইসব নিয়ে আমি আর পারছি না, একের পর এক অশান্তি লেগেই রয়েছে। এরপর এইদিকে মেজ কাকায় আর রূপস বলে যে, কি আর করবো বলো তো, আর আকাশ তো সব কিছু উইথড্র করে নিয়েছে, সব ইনভেস্টমেন্ট তো উঠেই নিয়েছে, বলছে নাকি ও আর এইখানে ইনভেস্ট করবে না। আর আকাশ যদি এই প্রজেক্টটা থেকে সরে যায় তাহলে তো আমাদের প্রজেক্টটাও ডুবে যাবে, এখন আমরা কি করব? এরপর এই বলে বাড়ির সবাই আদিকেই দোষারোপ করতে লাগে। পূর্বী বলে, হ্যাঁ, এই সব কিছু হচ্ছে ওই আদির জন্য, আর আদির জন্য আমরা কেনই বা সবাই ভোগ করব? কই তোমার ছেলে গুণধর, ওকে ডাকো। তখন এদিকে রঞ্জনা বলে, ও তো বাড়িতেই ফিরে না, আর বাড়িতে এত কিছু কাণ্ড হচ্ছে আর ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এমন সময় আদি বাড়ি ফেরে। এরপর ঋদ্ধি বলে, কিরে দাভাই, তুই কি সারা রাত শুভকে খুঁজছিলিস আর রাস্তায় থেকেছিস? এরপর এইদিকে সেবন্তী বলে যে, তোদের নিয়ে আমি আর পারছি না, একেই তো শুভও চলে গেছে, আর ও কী কারণে গেছে সেটা আমি বুঝতে পারছি, তাই শুভকে নিয়ে আর কেউ কোনো কিছু বলবে না। এদিকে রূপস সেটাই বলে, আর মেজ ছোটকাও তাই, যেন শুভকে কোনো দোষারোপ না করা হয়। আর এমনিতেই আমাদের এত ক্রাইসিস চলছে, আর তোমরা বাড়িতে এইসব শুরু করেছো। এরপর সেবন্তী বলে, আচ্ছা আদি, আমাদের বিজনেসটাও তো দেখতে হবে, তাই না? আর তুই যদি শুভকে খুঁজতে খুঁজতে রাস্তায় ঘুরে বেড়াস তাহলে তো তুই পাগল হয়ে যাবি। এইদিকে রঞ্জনা বলে যে, ওর ভুলের খেসারত আমরা কেন দেব? আর আকাশ তো বলেই গেছে যে ও এখন থেকে আমাদের শত্রু, আর হবে নাই বা কেন? আর দেখতেই তো পাচ্ছ, আদি ওর বোনের সাথে এরকম একটা করেছে, তাহলে ও তো শত্রু হবেই, আর ও তো এরকমটাই করবে, কিন্তু তাতে আমরা কেন ভোগ করব বলো তো? এইদিকে আদ্রিত শুভলক্ষ্মীর কথাই ভাবতে লাগে, বলে যে, শুভলক্ষ্মী তুমি কোথায়? শুভলক্ষ্মী রাস্তায় রাস্তায় ঘুরছে, ও কেমন আছে, কি করছে কে জানে। এরপর রঞ্জনা বলে, দেখো এদিকে আমরা কি করছি সব কিছু টাইটাই ঢিস হয়ে যাচ্ছে, তাও ও কানেই শুনছে না। এরপর ঠাম্মি বলে, এরকমটা তো হওয়ারই কথা, বাড়ি থেকে বাড়ির লক্ষ্মী চলে গেছে আর একজন অলক্ষ্মী এসে ঢুকেছে, তাই এরকম তো হবেই। এরপর মোহনাও তখনই সেই জায়গায় এসে পড়ে। তখন মোহনা ঠাম্মিকে বলে যে, ঠাম্মি, অলক্ষ্মী বলতে তুমি কাকে বুঝিয়েছ? তুমি আমাকে বলছো তাই তো? এরপর আদ্রিত বলে, আহ মোহনা, ঠাম্মি তোমাকে কেন অলক্ষ্মী বলতে যাবে বলো তো? তখন মোহনা বলে, আয়ান, আমি না ছোট বাচ্চা নই, আমাকে যে ঠেস দিয়ে কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারছি, আর তাছাড়া আমি তো এখানে আসতে চাইনি, দাদার জন্য আমার এখানে আসতে হয়েছে, আর তাছাড়া আমি কি করব বলো তো? এরকম একটা পরিস্থিতিতে আমার যে আর কোনো উপায় ছিল না, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাচ্ছি। এরপর মোহনা বলে, আর তোমরা চিন্তা করো না, আমি বুঝতে পারছি তোমরা দাদার জন্য ভয় পাচ্ছ, কিন্তু আমি দাদাকে বুঝিয়ে বলবো আর দাদা বুঝে যাবে, তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না। এরপর রঞ্জনা বলে যে, না না মোহনা, এইরকমটা কেন হবে? আর তোমার দাদা প্রথম দিনই যা করলো, এরপর তোমার দাদা তো বলেইছে তোমার যেন কোনো অযত্ন না হয়, কোনো অসম্মান না হয়, মা না তোমাকে ওরকমভাবে বলতে চায়নি। আচ্ছা বড়দি ভাই, তুমি তো ওকে আটকাও। এইদিকে দেখা যায় শুভ আকাশের সঙ্গে দেখা করতে চায়। এরপর আকাশ শুভলক্ষ্মী দেখে বলে, শুভলক্ষ্মী আপনি এখানে? তখন শুভলক্ষ্মী বলে, হ্যাঁ, আপনি তো আমার জন্য আর কোনো উপায়ই ছাড়লেন না। এরপর আকাশ বলে, আমি শুনেছি আপনি যে বাড়ি ছেড়ে চলে এসেছেন। তখন শুভলক্ষ্মী বলে, আমার কাছে কি আর কোনো রাস্তা ছিল, নাকি আপনি আর আমার জন্য অপশন রেখেছিলেন? আমি নদিয়া যাচ্ছি, তাই আমি আপনাকে এখানে বলতে এলাম। আপনি তো আপনার বোনের ভবিষ্যৎটা ভেবে আপনি আমার ভবিষ্যতের কথাটাও ভাবলেন না, আর ওই বাড়িতে অন্য একটা মহিলা থাকতে আমি কি করে থাকি বলুন তো? আপনি তো আমার কথাটা ভাবলেন না, তাই আমাকে এইটা তো করতেই